সাত সকালে ঘুম ভাঙে রাইসার। চারপাশে পাখিদের কিচিরমিচির ডাক। ঘুম ভাঙলেও বিছানা ছেড়ে উঠতে নাড়াচ্ছে। জোরপূর্বক চোখ বুজে রইল নীরব হয়ে। কেউ এসে বসলো পাশে, চুমু এঁকে দিল কপালে আলতো করে। চোখ খোলে রাইসা, দেখে রুশানের তীব্র ভালোবাসার মিশ্রিত চাহনি। সেই চোখে দৃষ্টি রাখে রাইসা, নিস্তেজ স্বরে বলে, আপনি কল্পনা, তাই না? কল্পনায় কি এভাবে সবসময় মিশে থাকি? রুশানের পাল্টা স্বাভাবিক প্রশ্ন। বিপরীতে রাইসা ঘুমো ঘুমো ভাব নিয়ে বলে, হ্যাঁ আসেন তো, প্রতিদিনই আসেন, কারণ আমি যে আপনাকে খুব বেশি মিস করি, তাই তো বাস্তবে ছুটে এলাম। চোখ খোলে রাইসা, তার মানে রুশান আজ সত্যিই চলে এসেছে। নিজের সজ্ঞানে ফিরে আসতেই হুড়মুড়িয়ে উঠে বসে সে। রুশান হালকা মৃদু হেসে বাধা দেওয়ার মতো করে তার বাহু ধরে বলে, আরে কি করছো? বাধা উপেক্ষা করে রাইসা, হালকা চোখ কষলে বলে, কখন এসেছেন? মাত্রই। রুশানের স্বাভাবিক উত্তরের খানিকটা অস্থিরতা নিয়ে বলে, কিছু খেয়েছেন? ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা বানিয়ে আনছি। বলেই উঠতে চাইলে তাকে আটকায় রুশান। হালকা হেসে বলে, ঘুম দেখি এখনো ছাড়েনি। এটা রোজার মাস চলছে ম্যাম। নিজের বোকামি বুঝতে সময় লাগেনি রাইসার। মুহূর্তেই রাগ হয় নিজের প্রতি। মাঝে মাঝে কি সব কাণ্ড করে বসে। পরে নিজের কাছেই নিজেকে লজ্জিত হতে হয়। তার অবস্থা বুঝতে পারে রুশান। হালকা স্বরে বলে, ঘুমের রেশ এখনো কাটেনি, তাই না? বলেই এক হাতে আলতো করে রাইসার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয় রুশান। অতঃপর বলে, এখানে মাথা রেখে যত ইচ্ছে ঘুমাও, যেই ঘুম আমার হৃদয়কে প্রশান্ত করে তুলবে। এদিকে সকালে বাড়ির আঙিনায় সাকিবকে দেখে হচকচিয়ে যায় সৃজনী। এই ছেলে এখানে কি করছে? তীব্র কৌতূহল নিয়ে সেদিকে পা বাড়ায় সে। কুকুরটার জন্য খাবার পার্সেল করে এনেছিল সাকিব। তা এক মনে কুকুরটাকে খাওয়াতো ব্যস্ত সে। চেহারায় খানিকটা রাগের ছাপ ফুটিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় সৃজনী। সেই রাগ ধরে রেখেই বলে, এখানে কি করছেন আপনি? চেহারায় হাস্যোজ্জ্বল ভাব ধরে রেখে বলে, এসেছেন? এতক্ষণ আপনারই অপেক্ষায় ছিলাম। সৃজনী বলল, আমার অপেক্ষায়? হ্যাঁ, মনে মনে ভাবছিলাম আপনি আসবেন, তারপর আজও আমাকে একগাদা কথা শোনাবেন, কিন্তু আসছিলেন না দেখে মিস করছিলাম খুব। আচ্ছা, এবার বকা দেওয়া শুরু করুন, আমি শোনার জন্য প্রস্তুত। কথা শোনাতে চাইলেও চুপ হয়ে গেল সৃজনী। একটা শ্বাস ছেড়ে শান্তস্বরে বলে, কেন এসেছেন? সাকিব বলল, এক নজর দেখতে। মানে? খানিকটা বিমূঢ় হয়ে যায় সাকিব, তবে তা প্রকাশ না করেই বলে, মানে আপনার কুকুর ছানাটাকে। এটা প্রকৃত অর্থে আপনার হলেও এখন এটা আমারও কুড়িয়ে পাওয়া সম্পদ, তাই দেখতে চলে এলাম। দেখা শেষ হয়েছে নিশ্চয়ই, এবার যেতে পারেন। খানিকটা সরু চোখে তাকায় সাকিব, কৌতূহল নিয়ে বলে, আপনার প্রিয় খাবার মনে হয় করলা, তাই না? সৃজনী বুঝতে পারে সাকিবের এই কথার মানে। অবাক হওয়ার সাথে রাগের ছাপও ফুটে ওঠে চেহারায়। কিছু বলার আগেই সাকিব পুনরায় বলে, শুনুন, বেশি বেশি করে মধু খাবেন, তাহলে মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হবে। সৃজনী খানিকটা বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ, মধু আপনি কিনে দিবেন, তারপর আপনার সাথে মন ভরে মিষ্টি মিষ্টি কথা বলবো। সত্যি তো? বিরক্তিতে একটা শ্বাস ছাড়ে সৃজনী। অতঃপর বলে, এবার যেতে পারেন। কথা শেষ হতেই সাকিব পুনরায় বলে, শুনুন, আমাদের দুজনের নামে কিন্তু একটা মিল আছে। কি সেটা? দুজনের নামের ফার্স্ট লেটারই অ্যাশ। এখন চাইলে কিন্তু আমরা আরো কিছু অ্যাশ যুক্ত করে সুন্দর সময়ের সাক্ষী হয়ে স্বপ্ন সাজাতে পারি। আরোহীর রুমে প্রবেশ করে অবনী। আরোহীর পাশে বসে একটা শ্বাস ছেড়ে বলে, মাকে কিছু কেনাকাটার কথা বলে অনেক কষ্টে ম্যানেজ করেছি, তবে শর্ত দিয়েছে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। হাসি ফুটে ওঠে আরোহীর ঠোঁটে। অবনীর দিকে চেয়ে বলে, আর শুভ ভাই, তাকে ম্যানেজ করেছিস? অবনী খানিকটা সময় নিয়ে বলে, হ্যাঁ, ভাইয়াকে বলবে না সে। কথা শেষ হতেই খুশিতে অবনীকে জড়িয়ে ধরে আরোহী। পরপর কয়েকবার ধন্যবাদ জানিয়ে ফোন হাতে তুলে নেয় সে। রাজকে একটা মেসেজ করে, প্রথমবার আমাদের যেখানে অনেকক্ষণ কথা হয়েছিল, বিকেলে আমি সেখানে আপনার অপেক্ষায় থাকবো। আপনি না আসলেও যতক্ষণ আসবেন না ততক্ষণ দাঁড়িয়ে থাকবো, সিদ্ধান্ত আপনার। বিকেলে নিচের দিকে পা ঝুলিয়ে ছাদের কর্নিশে বসে রইল নিবিড়। উদাস দৃষ্টিতে চেয়ে আছে প্রকৃতির দিকে। হুট করে জীবন এতটা পাল্টে যাবে কে জানতো? হাসি খুশি জীবনকে ঘিরে ফেলবে তীব্র বিষণ্ণতা, এইটাই বা কে জানতো? জীবনের অনেক কিছুই আমরা জানি না, বুঝতে পারি না, কিন্তু হুট করে হয়ে যায়। তখন একটা দীর্ঘশ্বাসে বলি, এটাই হয়তো ভাগ্যে লেখা ছিল। তার পাশে এসে দাঁড়ায় সাকিব। খানিকটা রসিকতা করে বলে, ভাই, আত্মহত্যা করা কিন্তু মহাপাপ, তাও আবার রোজা রমজানের দিনে। এখনো একই ভঙ্গিতে বসে রইল নিবিড়। স্বাভাবিক গলায় বলে, মানুষ জীবনের দুঃখের পরিসমাপ্তি ঘটাতেই আত্মহত্যার পথ বেছে নেয়, তাই না? এটা মহাপাপ না হলে হয়তো অনেকেই এই পথে পা বাড়াতো। সাকিব খানিকটা কৌতূহল নিয়ে বলে, আজ হঠাৎ এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে কেন আপনার? কারণ আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় কষ্টের পরিসমাপ্তি ঘটিয়ে এই পথ বেছে নিতে। বুঝে নিয়ে হালকা মাথা নেড়ে প্রকৃতির দিকে দৃষ্টি সরায় সাকিব। কিছুটা সময় নিয়ে নিবিড়ের দিকে চেয়ে বলে, কিন্তু আপনি তো কখনই করবেন না, কারণ আত্মহত্যা করবে এমন মানুষদের দেখলেই আলাদাভাবে চেনা যায়। আপনার মাঝে সেই মনোভাব খুব একটা গভীর না। সাকিবের দিকে সরু চোখে তাকায় নিবিড়। খানিকটা কৌতূহল নিয়ে বলে, কিভাবে বুঝলে? কখনো কারো আত্মহত্যার সাক্ষী হয়েছিলে, অথবা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এমন কাউকে দেখেছিলে? মুহূর্তেই চেহারার ভাবভঙ্গি বদলে যায় সাকিবের। নিবিড়ের দিকে চেয়ে হালকা মৃদু হাসে সে। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, না, তবে প্রতিদিন সকালে আয়নায় নিজেকে দেখি। বিকেল 5টা। খোলা পরিবেশের ফুরফুরে বাতাস গায়ে মেঘে একটা বেঞ্চিতে বসে আছে আরোহী। তার পাশে অবনী। আধা ঘন্টা ধরে বসে থাকতে থাকতে অনেকটাই বিরক্ত হয়ে উঠেছে সে। সেই বিরক্তির ছাপ ধরে রেখে বলে,
আমরা বৃথাই অপেক্ষা করছি, স্যার এখানে আসবে না। আর তুই তার স্পেশাল কেউ না যে তোর কথায় স্যার এখানে ছুটে আসবে। মানুষ কি শুধু তার জীবনে স্পেশাল কারো ডাকেই সাড়া দেয়? আরোহীর সোজাসাপটা প্রশ্ন। বিপরীতে অবনীতাকে বোঝানোর মতো করে বলে, তা নয় তো কি, যেমন স্যার তোর কাছে স্পেশাল, তাই তুই শতবাদ উপেক্ষা করেও তার জন্য এখানে অপেক্ষায় আছিস। শোন, বাসায় চল, তিনি আসবে না। নিশ্চুপ রইল আরোহী। বিষণ্ণতায় মাথা নিচু করলো। ফোনের দিকে দৃষ্টি রাখে সে। রাজ মেসেজটা সিন করেছিল কিন্তু রিপ্লাই দেয়নি। আরোহী বুঝে নিল এই রিপ্লাই না দেওয়ার মানে সে আসবে। যদি না আসতো তাহলে নিষেধ করে দিত। তবুও মনে একটা চাপা ভয়, কারণ রাজ আসবে এটাও সে বলেনি। তবুও কেন জানি তীব্র বিশ্বাস নিয়ে নিস্তেজ স্বরে বলে, তিনি আসবে। অবনী বলল, বসে বসে দিবা স্বপ্ন দেখতে থাক। বলেই উঠে দাঁড়ায় অবনী। মৃদুর আগে আরোহীকে রেখে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই একটা বাইকের শব্দ শুনতে পায় সে। দেখে রাজ। একপাশে বাইকটা পার্ক করে মাথা থেকে হেলমেটটা সরিয়ে নিল। খানিকটা অস্থিরতায় মাথা ঘুরিয়ে সেদিকে তাকায় আরোহী। হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সাথে চেহারাও হাস্যোজ্জ্বল হয়ে ওঠে তার। মাস্কের আড়ালে ঠোঁট জোড়ায় ফুটে ওঠে এক চিলতে হাসি। হাসির সেই উজ্জ্বলতা ধরে রেখেই অবনীর দিকে তাকায় সে। হয়তো বোঝাতে চাইছে তার কথাই ঠিক প্রমাণিত হলো। অবাক হয় অবনীও। সে ধরে নিয়েছিল রাজ এখানে কখনোই আসবে না, অথচ তার ধারণা মিথ্যের প্রমাণিত হয়ে আরোহীর বিশ্বাসকে সত্য প্রমাণিত করলো। রাজ তাদের সামনে এসে দাঁড়াতেই সালাম দিয়ে হালকা কুশল বিনিময় করে অবনী। অতঃপর সেখান থেকে সরে গিয়ে গাড়ির দিকে অগ্রসর হয়। দাঁড়িয়ে রইল আরোহী। রাস্তাকে বসতে বলে নিজেও একপাশে বসে খানিকটা দূরত্ব বজায় রেখে। অতঃপর কৌতূহলী দৃষ্টিতে চেয়ে বলে, হঠাৎ এমন জরুরিভাবে দেখা করার কারণ? খানিকটা সময় নিল আরোহী। মনে পড়ে অবনীর কথাটা। সে বলেছিল আরোহী স্পেশাল কেউ না, যার ডাকে রাজ ছুটে আসবে। কিন্তু রাজ এসেছে। সেই কৌতূহল ধরে রেখেই বলে, আচ্ছা আপনি এখানে কেন এসেছেন? মানে অন্য কেউ এভাবে আসতে বললে তো আসতেন না। কিছুটা সময় নিল রাজও। অতঃপর বলে, মনে হয়েছিল জরুরি কিছু হবে তাই। এখনো তো ভঙ্গিতা না করে কি বলবে বলে ফেলো। কেন এসেছো এখানে? আপনাকে দেখার ইচ্ছা হয়েছিল তাই। আরোহীর সোজাসাপটা উত্তরে খানিকটা ভেবাচেকা খায় রাজ। খানিকটা ভ্রু কুঁচকে বলে, এটাই কি একমাত্র কারণ? আরোহী বলল, হ্যাঁ। গাড়ির সাথে হেলান দিয়ে তাদের দিকে চেয়ে আছে অবনী। শুভ গাড়ির ড্রাইভিং সিটে বসা। অবনী হালকা মাথা ঝুঁকিয়ে শুভকে উদ্দেশ্য করে বলে, কিছু শেখেন। প্রেম বিদেশি হওয়া সত্ত্বেও জীবনে যে নিজস্ব একজন মানুষের প্রয়োজন আছে তা আমাদের স্যারেও বুঝে গেছে। তো এটা আমাকে বলার কারণ কি? শুভর বুঝেও না বোঝার ভান দেখে অবনী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কারণ আপনি একটা আস্ত গাধা। বুঝেছেন? মেয়েটা যেমন সরল তেমনি আবেগী। একটা ছেলে সবসময় চায় লাইফে এমন কেউ আসুক যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই। তার ভালোবাসাটা একপক্ষিক হলেও পূর্ণতা পাওয়ার আকাঙ্ক্ষায় নিজের সবটুকু চেষ্টা করছে এই মেয়ে। তার সাথে সোজাসাপটাভাবে কথা বলা উচিত, তাকে সরাসরিভাবেই বুঝিয়ে বলা উচিত। ভাবতেই একটা শ্বাস ছাড়ে রাজ। স্বাভাবিক দৃষ্টিতে আরোহীর দিকে চেয়ে বলে, দেখো আরোহী, আমি বুঝতে পারি সব, অনুভব করতে পারি তোমার হৃদয় তৈরি হওয়া অনুভূতিগুলো। তীব্র আশা নিয়ে রাজের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে আরোহী। চোখে মুখে তীব্র উজ্জ্বলতা, যেন সে খুব করে চাইছে রাজ এই মুহূর্তে বলুক, তোমার জন্য আমার হৃদয় স্পন্দিত হয়। কিন্তু রাজ সেটা বলল না। খানিকটা সময় নিয়ে শান্তস্বরে বলে, ভুলে যাও আমাকে, নিজেকে দূরে সরিয়ে নাও আমার থেকে। মুহূর্তেই হাস্যোজ্জ্বল চেহারায় আদার নেমে আসে আরোহীর। হাস্যোজ্জ্বল ভাবটা মিলিয়ে যায় মুহূর্তেই। দৃষ্টি অসহায় হয়ে পড়ে তার। বুকটা কেঁপে উঠে রাজের এক কথাতেই। অতঃপর খানিকটা সময় নিয়ে করুণ স্বরে বলে, নিজে থেকে ভালোবেসেছি দেখে এমন অবহেলা করছেন, এভাবে ফিরিয়ে দিচ্ছেন, তাই না? আরোহীর অসহায় দৃষ্টি ও তার করুণ স্বরে বলা কথাটা যেন তীরের মতো বিঁধল রাজের বুকে। মায়া হচ্ছে খুব অদ্ভুত এক অনুভূতি। এক মুহূর্তের জন্য খুব করে ইচ্ছা করছে আরোহীকে একটু কষ্ট না দিতে, তার সুন্দর মনটাকে ছিন্ন বিচ্ছিন্ন না করতে। অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেয় রাজ। ফুরফুরে বাতাসে একটা শ্বাস ছাড়ে সে। পুনরায় আরোহীর দিকে চেয়ে বলে, ইতিমধ্যে আমার সম্পর্কে অনেক কিছুই জানো তুমি। আমার এই পথ অনেকটাই কঠিন। যদি কখনো তীব্র কষ্টের সম্মুখীন হতে হয়, সঙ্গিনী হয়ে তখন সহ্য করতে পারবে? ভেবে সিদ্ধান্ত নাও। হ্যাঁ, পারবো। আরোহীর সোজাসাপটা উত্তর। একটা শ্বাস নিয়ে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে পুনরায় বলে, আমি আপনার দুঃখ কষ্টেরও সঙ্গী হব। সকল প্রতিকূলতা আমরা একসাথেই পার করব। বলেই থামে আরোহী। অতঃপর হারিয়ে ফেলা তীব্র ভয় নিয়ে রাজের চোখে দৃষ্টি রেখে পুনরায় বলে, বিশ্বাস করুন, আপনাকে আমি ছাড়া আর কারো সাথেই মানাবে না মাস্টারমশাই। সন্ধ্যা হতে খুব একটা সময় বাকি নেই আর। তার স্মরণে আসতেই রাজের থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসে আরোহী। প্রশান্তিতে সেই শ্বাস ছেড়ে চোখ বুজে নিল। আজ অনেকগুলো দিন পার হওয়ার পর রাজের সাথে তার সাক্ষাৎ। সেই সাক্ষাতে মনের কথাগুলো বলতে পারা যেন মরুর বুকে এক ফোঁটা জলের মতোই অমৃত। পুরোটা পথ অবনী অনেক কথা বললেও খুব একটা বেশি কথা বলেনি আরোহী। চোখ বুজে অনুভব করছিল রাজের সম্মতির ইঙ্গিত দেওয়ায় নব্য অনুভূতিগুলো। যেন হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি এসে হাতছানি দিয়ে যাচ্ছে আজ। তালুকদার বাড়ির সামনে এসে গাড়ি থামে। অবনী নামতে গিয়েও খানিকটা থমকালো। আরোহীর দিকে চেয়ে হালকা হাতে কাঁধ স্পর্শ করে বলে, আরোহী। ধ্যান ভাঙে আরোহীর। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই অবনী ফের বলে, বাসায় এসে গেছি।
অবনীর কথা বুঝতেই কয়েকবার চোখের পাতা ঝাপটিয়ে বাইরের দিকে তাকায় আরোহী। অতঃপর হালকা শ্বাসে নিজেকে স্বাভাবিক করে নেমে পড়ে গাড়ি থেকে। গাড়ির দরজা খুলতেই থমকায় শুভ, কারণ অবনী গাড়ির খুব কাছে এসে ঘেঁষে দাঁড়িয়েছে। হাতে ভাঁজ করা একটা কাগজ নিয়ে শুভর হাতে দিয়ে স্বাভাবিকভাবে প্রস্থান করে সেখান থেকে। একইভাবে বসে রইল শুভ। কাগজটা খুলে দেখে ছোট্ট একটা লেখা, সময় থাকতে বুঝে যাও, সঠিক মানুষ খুঁজে নাও। সিটে শরীরে ভাব ছেড়ে দেয় শুভ। অবনীর দিকে চেয়ে দেখে ইতিমধ্যেই ঘরে প্রবেশ করে ফেলেছে সে। একটা শ্বাস ছেড়ে পুনরায় কাগজটার দিকে তাকায় শুভ। নিঃশব্দে নিজের মাঝে বলে, দুনিয়ায় আর কোনো ছেলে পেলি না? 2 নাছরবান্ধা বোন, আমাদের 2 বন্ধুকেই বেছে নিলি, হাই কপাল। ইফতারের সময় আছে আর 5 মিনিট। টেবিলে একসাথে বসেছে ফরিদ আন্টি সহ সকলে। বাইরে থেকে ফ্রেশ হয়ে তাদের সাথে যোগ দিলেও রাজও। প্লেট সাজিয়ে একে একে সবার সামনে সেট করে দিচ্ছে সাকিব, তাকে হেল্প করছে মধুও। দুজন মিলেমিশে এমনভাবে কাজ করছে যেন অনেক দিনের পরিচয় তাদের। তুষার তাকিয়ে আছে দুজনের দিকে, অন্যরকম সে দৃষ্টি, যেন সে চাইছে না মধু আর সাকিব এভাবে মিলেমিশে কাজ করুক, এতটা ফ্রিলি হোক। তুষারের সে দৃষ্টি ধরে ফেলে মধু, বুঝতে পারে এই দৃষ্টির মানে, কারণ এসব ক্ষেত্রে মেয়েদের দৃষ্টি খুব তীক্ষ্ণ হয়ে থাকে। আনন্দে ভেতরে ভেতরে হাসে মধু। অতঃপর সাকিবের দিকে চেয়ে বলে, ভাইয়া আপনি গলা থেকে এটা খুলে ফেলুন, আপনি এখন ইফতার করতে বসছেন, রান্নাঘরে না। ও হ্যাঁ, ধন্যবাদ মধু। এইসব রংডং ভেবে একটি বিরক্তিকর শ্বাস ছাড়ে তুষার, তার মনোযোগ পাল্টে রাজের কথায়। ইফতারের আর 1 মিনিট বাকি আছে। 2 হাত একত্রিত করে মোনাজাত নিয়ে নিজেদের চাহিদা ও দোয়া করতে ব্যস্ত সবাই, কারণ এই সময় দোয়া করলে তা সৃষ্টিকর্তার কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পায়। ইফতারের সময় হয়ে এসেছে। মোনাজাতের সমাপ্তি ঘটিয়ে নিজেদের প্লেটের সামনে টেনে খেজুর মুখে দেয় সবাই। 1 গ্লাস শরবত সারাদিনের তৃষ্ণা মিটিয়ে হৃদয়কে প্রশান্ত করে নিল। অতঃপর ইফতারে মনোনিবেশ করে সকলে খাওয়ার মাঝে নিবিড় নীরবতা কাটিয়ে বলে, রোজা তো প্রায় শেষ হয়ে এসেছে, সকলের প্ল্যান কি? তুষার খেতে খেতে বলে, এখনো ভাবিনি, ভাবছি পরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব। রাজও সম্মতি দেয় এতে। ঈদের এখনো 7 থেকে 8 দিন বাকি। পাশ থেকে সাকিব তাকিয়ে রইল তাদের দিকে। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, ব্যাচেলর বা সব বন্ধু একসাথে থাকার বিষয়টা অনেকে অনেক দৃষ্টিতেই দেখে। যদিও অনেক ক্ষেত্রে এটা সত্যও হয়ে থাকে, তবে আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। এখানে আসার আগে ভেবেছিলাম হয়তো আপনাদের বন্ধুমহলটাও ওই রকম হবে, এলোমেলো, বেপরোয়া বা কোনো শৃঙ্খলা নেই এমন। এখানে আসার পর আমার ধারণাটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। আপনাদের পারিবারিক বিষয়টা মুগ্ধ করেছে আমায়। সত্যি বলতে আপনাদের এই প্রাণবন্ত পরিবারের সদস্য হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয় খুব। সাকিবের কথা ভালো লাগলো সবার কাছেই, পছন্দ হয়নি তুষারের। মধুর বিষয়টা নিয়ে এখনো সাকিবের ভালো খারাপ সব কথাই বিরক্তিকর মনে হচ্ছে তার। হাত বাড়িয়ে হালকা করে সাকিবের ঘাড় চেপে ধরে সে। অতঃপর বলে, এত পামনা দিয়ে খাচ্ছিস, চুপচাপ খা। নিজেকে ছাড়িয়ে নিল সাকিব। সামনে থেকে ফরিদ আন্টি হালকা হেসে বলে, সাকিব ঠিকই বলেছে, এটা সত্যি একটা প্রাণবন্ত পরিবার। সন্ধ্যার পর বাসায় ফিরে আসে আকাশ। হালকা বাতাসে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে সে, চেয়ে আছে সুইমিং পুলের পাশে বসে থাকা হাসি খুশিতে চমৎকার সময় কাটানো আরোহী ও অবনীর দিকে। ইফতার শেষে সন্ধ্যার ক্লান্ত সময়টা খোলা আকাশের নিচে ফুরফুরে পরিবেশে কাটানোর জন্য সুইমিং পুলটাই বেছে নিয়েছিল তারা। আকাশ ছাদের একপাশে নীরবে উপভোগ করছে তাদের খোশ গল্পে মগ্ন থাকা মুহূর্তটা। এর মাঝে একজন ছেলে এসে দাঁড়ায় তার পাশে, মাথা নিচু করে বলে, আহনাফ সাহেব এসেছেন, আপনার সাথে দেখা করতে চাই। ছেলেটার দিকে না তাকিয়েই আকাশ ছোট করে বলে, পাঠিয়ে দাও। ছেলেটা চলে গেল। তার কিছু সময়ের মাঝেই উপস্থিত হয় আহনাফ। বয়স 26 থেকে 28-এর মাঝেই হবে। মিডিয়াম সাইজের একজন সুদর্শন যুবক। আকাশের পাশে এসে দাঁড়ায় সে, মুখে হাসি ধরে রেখেই বলে, কেমন আছেন ভাই? আকাশ স্বাভাবিক স্বরে বলে, ভালো, তুই? এই তো ভাই, চলছে। নীরব রইল খানিকটা সময়। আকাশ তার দিকে চেয়ে বলে, যেই জন্য তোকে ডাকা হয়েছে। বিপ্লব আরো 30টা মেয়ে চায়। ভ্রু কুচকায় আহনাফ। আকাশের দিকে চেয়ে বলে, দুঃখা করেছিলেন? আর হঠাৎ মেয়ে চাওয়ার কারণ? উত্তর না দিয়ে আহনাফের দিকে তাকায় আকাশ। দৃষ্টির মানে বুঝতে পেরে মাথা নিচু করে আহনাফ। অতঃপর বলে, মানে আমি বলতে চেয়েছি এখন মেয়ে কালেক্ট করাটা খুব টাফ হবে, কারণ রমজান মাস। এই সময়টা মেয়েরা প্রয়োজন ছাড়া বাইরে তেমন একটা বের হয় না, অন্য সময়ের মতো স্বাধীনভাবে ঘোরাফেরা করে না, বাসাতেই নিজেদের সেভ রাখে। তাছাড়া সব জায়গায় রুশানের লোক ছড়িয়ে আছে, এত কিছুর মাঝে কিভাবে? তাকে থামিয়ে দিল আকাশ। শান্তস্বরে বলে, কাজটা সহজ হলে কি দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য তোদের খবর দিতাম? অন্য সময় হলে আমি একাই এটা সামলে নিতাম। এমনিতেও আপাতত এসব থেকে নিজেকে আড়াল রাখছি। আশা করি তোরা হতাশ করবি না। কি যে বলেন না ভাই, কখনো হতাশ করেছি? হাসে আহনাফ। স্বাভাবিকভাবে তার দিকে তাকায় আকাশ। ভ্রুকুচকে বলে, শুনেছি আবার বিয়ে করছিস? হ্যাঁ ভাই, আপনি জানেন? মানে এখনো তেমন কাউকে জানানো হয়নি। হালকা হাসে আকাশ। অতঃপর বলে, কোনো কিছুই আমার অজানা নয়। যাই হোক, এই 4 বছরে এটা তোর কত নাম্বার বিয়ে? ভাই 17 নাম্বার। নিশ্চয়ই এবারও গ্রামের কোনো সহজ সরল সুন্দরী মেয়েকে বেছে নিয়েছিস? হ্যাঁ ভাই, ফেনীর একটা গ্রামে। ছবি দেখেছি, মেয়ে আগুন সুন্দরী,
নাম তিশা, তাই আগামীকাল বিকেলে ফেনী যেতে হবে। গত 4 বছরে 16টা বিয়ে করেছিল আহনাফ, তার মাঝে 13টাই গ্রামের মেয়ে। ঢাকায় ছেলের নিজস্ব বিজনেস আছে, বাড়ি গাড়ি সব আছে, ছেলেও রাজপুত্রের মতো। এসব দেখেই সেই মেয়েগুলোর বাবা মারাও কুপকাত হয়েছিল। একটা বিয়ে করে কিছুদিন সংসার করে তাকে পাঠিয়ে দেয় বিপ্লবের আস্তানায়। বাছাই করা সুন্দরী দেখে বিনিময়ে মোটা অঙ্কের টাকা। আহনাফ নকল পরিচয়ে বিয়ে করায় তাকে আজও ধরতে পারেনি সেই মেয়েগুলোর পরিবার। এটা তার 17 নাম্বার বিয়ে। ভাবতেই আকাশ প্রশ্ন ছুড়ে, এই সংসারটা কয়েকদিনের জন্য? দেখি ভাই, কয়েকদিন সংসার করে এটাকেও পাঠিয়ে দিব ওখানে। হাসি পায় আকাশের, কাঁধে হাত রেখে বলে, অমানুষের উদাহরণ দিতে গেলে ব্রেকেটে তোর নামটা লিখে দিলেও ভুল হবে না। হাসে আহনাফ, যেন আকাশের এমন কথায় গর্বিত সে। আকাশ পুনরায় বলে, এখন আসতে পারিস, খবর পেলেই কাজে লেগে পড়বি। জি আচ্ছা বলেই প্রস্থান করে আহনাফ। আকাশ পুনরায় তাকায় আরোহী ও অবনীর দিকে। খানিকটার সময় তাকিয়ে থাকতেই দুজনকে নিয়ে অদ্ভুত চিন্তা মাথায় আসে তার। চোখ বুজে কল্পনা করে, অত্যাচারিত হওয়া সে মেয়েগুলোর মাঝে আরোহী ও অবনীও আছে। তারা অত্যাচারিত হচ্ছে, কাতরাচ্ছে। বাঁচানোর জন্য আকাশকে করুণভাবে ডাকছে। ভাবতেই চোখ খুলে নিল আকাশ। পরপর কয়েকটা শ্বাস নেয় সে। নিজেকে প্রশ্ন করে, এসব কি ভাবছে? ভাবনাতেই সহ্য হচ্ছে না তার। এসব ভাবনাতেও আনতে নারাজ সে, কারণ আরোহী তার ভালোবাসা, অবনী তার খুব আদরের ছোট বোন। ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে তুষার, তার পাশে মধু। কথা বলছে দুজন। কথার মাঝে মধুর মূল উদ্দেশ্য নিলয় সম্পর্কে জানা, তার ছবি দেখা। তাই খানিকটা আগ্রহ নিয়ে বলে, আচ্ছা আপনি বললেন আপনাদের আরেকটা ফ্রেন্ড ছিল, কি যেন নাম? ও হ্যাঁ, নিলয়। ওই ভাইয়াটা কেমন ছিল? তুষার আফসোস ও কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সে ছিল সবার থেকে অন্যরকম। কেমন? আমারও জানার খুব ইচ্ছা হচ্ছে। তুষার কিছুটা বলতে যাবে, তার আগেই সেখানে উপস্থিত হয় সাকিব। মধুর দিকে চেয়ে বলে, আপনাকে নিচে ডাকছে ফরিদ আন্টি। বলেই তুষারের দিকে চেয়ে তার সামনে এগিয়ে যায় সাকিব। এই মুহূর্তে সাকিবের আগমন খুব বিরক্ত করছে মধুকে। তীব্র রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। নীরবে পরপর কয়েকটা শ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। এর মাঝেই সাকিব পুনরায় তার দিকে চেয়ে বলে, তাড়াতাড়ি যেতে বলেছে। যাচ্ছি। নিচু স্বরে কথাটা বলেই চলে গেল মধু। তুষার সাকিবের দিকে চেয়ে বলে, একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম, আসার আর সময় পেলি না। এর মাঝেই বেজে ওঠে তুষারের ফোন। দেখে বাসা থেকে মায়ের কল। রিসিভ করেই সালাম দেয় তুষার। ওপাশ থেকে সালাম নিয়েই তার মা গ্রাম্য ভাষায় বলে, বাবা এখন কোথায় আছিস? বাসায়। মা, কেন, কিছু হয়েছে? এখনই রওনা দিয়ে দুদিনের জন্য বাড়িতে আয়। কেন মা, কোনো সমস্যা হয়েছে কি? খানিকটা থামে তুষারের মা, অতঃপর বলে, আগামীকাল তিশাকে দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে, এমনই কথাবার্তা চলছে। অবাক হয় তুষার, খানিকটা বিষয় নিয়ে বলে, কি বলছো মা? তিশার বিয়ে মানে? বাচ্চা একটা মেয়ে, সবেমাত্র কলেজে উঠেছে, এত তাড়াহুড়োর মানে কি? ওপাশ থেকে তার মা বলে, আমিও এই কথাই বলেছিলাম, কিন্তু তোর বাবা কথা দিয়ে ফেলেছে। ছেলের ঢাকায় বড় বিজনেস আছে, বাড়ি গাড়ি সবই আছে, দেখতেও রাজপুত্রের মতো। তাই তোর বাবা বলেছে এমন সম্বন্ধ সবসময় আসে না। তিশার ভাগ্য খুবই ভালো, তাই এমন উঁচু পরিবার থেকে প্রস্তাব এসেছে। তবুও মা, এই সময়ে? তুষারকে থামিয়ে তার মা পুনরায় বলে, তোর বাবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সবকিছু এক প্রকার পাকাও করে ফেলেছে। পাত্রপক্ষ আগামীকাল দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। মায়ের কথা শেষ হতেই তুষার বলে, আমার বোন কি অপছন্দ করার মতো পাত্রী নাকি? তার মানে বুঝতেই পারছিস, হয়তো কালই বিয়ে হয়ে যাবে। খানিকটা সময়ে ভাবান্তর হয়, নিশ্চুপ হয়ে থাকে তুষার। হয়তো আচমকাই এমন খবর পাওয়ায় চিন্তাভাবনা এলোমেলো হয়ে পড়েছে তার। ভাবনার মতো কিছু না পেয়েই বলে, আচ্ছা মা, আমি এখনই রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্বটি কেমন লেগেছে সবার অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। আর পরবর্তী পর্বটা আজ রাত 10টাতেই আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে রাত 10টায়। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।